প্রান্তিক এবার অভিজ্ঞান দত্ত আর মুক্তির মাথায় বন্দুক ধরে তাদের মুখ থেকে সমস্ত সত্যিটা বের করলো সবার সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সন্তু ফোন করে বিহান সমস্ত খবর দিয়ে দে প্রান্তিককে, আর বলতে লাগলো মুন্নারা নাকি একটা মিশনে যাবে আর ডেরাটা ফাঁকে থাকে, কালকে তারা বিহানকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। এদিকে যখন বোর্ড অফ ডিরেক্টরের মিটিং শুরু হয় তখন হঠাৎ করে কতগুলি ছেলেরা এরা তাণ্ডব করতে করতে সেখানে এসে হাজির হয়। অভিজ্ঞান দত্ত তখন তাদের মুখোমুখি হয়ে তাদেরকে এমনভাবে ভয় দেখায় যে সে একজন ব্যারিস্টার, সে চাইলে সব কিছু করতে পারে। এসব হাঙ্গামা বোর্ড অফ ডিরেক্টরের মিটিংয়ের সামনে এসে করা তাদের কিন্তু একদম উচিত হচ্ছে না। চাইলে উনি তাদেরকে শাস্তি দিতে পারেন, আর চুপচাপ যেন তারা এখান থেকে চলে যায়। এই কথাগুলি শুনলে তখন ছেলেরা ভয় পেয়ে যায় আর বলতে লাগলো ঠিক আছে, তারা সেখান থেকে চলে যাবে। কারণ ওই ছেলেগুলি ছিল অভিজ্ঞান দত্ত আর মুক্তির সেই ছেলেগুলো যাদেরকে টাকা দিয়ে আগে থেকে শিখিয়ে রেখেছিল। এরপরে ওই ছেলেগুলি যখন সেখান থেকে চলে যায় তখনই অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, অখিলেশ, তোমাকে একটা কথা বলে রাখি, এই বোর্ড অফ মিটিংয়ে সেখানে আমরাও একটা পার্ট হতে চাই, আর ওই পার্টটাতে আমরা কতটুকু কাজ করব সেটা তো তুমি বেশ ভালো করেই জানো, কারণ তোমার সাথে বন্ধুত্ব আমাদের অনেক দিন আগের। সেই জন্য তো তুমি সব থেকে বেশি ভালো বুঝবে। তখনই হঠাৎ করে ঋতুজা বলে উঠে, আপনারা হয়তো জানেন না যে মুক্তি একটা কেসের সাথে জড়িত আর সে জামিনে বেরিয়ে এসেছে, তাই ওই রকম একটা মানুষকে কি আপনারা বোর্ড অফ ডিরেক্টর সদস্য বানাতে চান? তখন সবাই চমকে যায়। আর এদিকে মুক্তি তখন বলতে লাগলো, ঋতু, তুই কি বলতে চাইছিস? আমি যে অপরাধী সেটা কিন্তু এখনো আদালতে প্রমাণ হয়নি, আর যতক্ষণ না পর্যন্ত প্রমাণিত হয় ততক্ষণ কিন্তু আমাকে কেউ অপরাধী বলতে পারে না। আর তোর এই যুক্তি না ধুপেও টিকবে না, সবাই জানে। আমি যদি অপরাধী হতাম তাহলে কিন্তু আদালত আমাকে কিছুতে জামিন দিত না। আদালত যেহেতু আমাকে জামিন দিয়েছে, নিশ্চয়ই আমার অপরাধ নেই, সেই জন্য আদালত আমাকে জামিন দেওয়ার ব্যবস্থা করেছে। তখন ঋতুজা আর কোনো কথাই বলতে পারে না। এদিকে হঠাৎ করে রুদ্র বলে উঠে, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, আমরা তো সব কিছু হ্যান্ডেল করছি, তাহলে হঠাৎ করে সদস্য বদলের প্রশ্ন উঠছেই বা কোথা থেকে? তখন বাকি সদস্যরা বলতে লাগলো, কেন, আপনারা কোথায় সব কিছু সামলাচ্ছেন বলুন তো? আপনারা তো কোনো কাজই ঠিকভাবে করতে পারছেন না, তাই নতুন সদস্য হলে ভালো হয়। সেই জন্য আমরা অভিজ্ঞান বাবু আর মুক্তিকে এই বোর্ড অফ ডিরেক্টর মিটিংয়ে না সদস্য বানাতে চাই। তখনই ঋতুজা বলতে লাগলো, আমার তো এখন মনে হচ্ছে বিহানকে সরানোর পিছিয়ে মুক্তি তোদেরই হাত আছে। তোরাই ইচ্ছে করে বিহানকে সরিয়ে কলেজে ঢুকার জন্য এই ব্যবস্থাটা করিস নি তো? এই কথা বলে তখন ঋতু আর কোনো কথা বলে না। অখিলেশ তখন বলতে লাগলো, তোমরা কি সত্যি চাও ওদের দুজন আমাদের বোর্ড অফ ডিরেক্টরের সদস্য হোক? তখন বাকিরা বলতে লাগলো, হ্যাঁ আমরা চাই। তখন ঋতু কি করবে কিছু বুঝতে পারে না। এদিকে মুক্তি খুব খুশি হয়ে যায়। মুক্তি তখন হাসতে থাকে আর বলতে লাগলো, একে একে তো সব কিছু আমরা শেষ করিব, কিছুই আমরা থাকতে দেব না। ঋতুজা তখন বলতে লাগলো, কলেজটাও আমাদের হাতছাড়া হয়ে যাবে ওই অভিজ্ঞান আর মুক্তির ষড়যন্ত্রে। আমার তো এখন পুরোটাই বিশ্বাস যে ওরাই আমার বিহানকে কোথাও না কোথাও সরিয়ে ফেলেছে। রুদ্র তখন বলতে লাগলো, কি করব কাকা, কি করব? তখন কাকাবাবু বলতে লাগলো, প্লিজ আপনারা এত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কিন্তু কেউ কিঞ্জলের কোনো কথাই শুনে না। ওরা বলতে লাগলো, আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেটাই আনবো, কারণ আমরা বোর্ড অফ ডিরেক্টরের সদস্যদের উপর ভরসা রাখতে পারছি না, তাই আমরা চাই নতুন সদস্য নিয়োগ কর। আর সেই নতুন সদস্যগুলি হলো অভিজ্ঞান দত্ত আর মুক্তি। আমরা এই দুজনকে আমাদের বোর্ড অফ ডিরেক্টরের সদস্য বানাতে চাই। এই দুজন যদি বোর্ড অফ ডিরেক্টরের সদস্য হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কিন্তু খুব ভালো হবে। তখন মুক্তি হাসতে থাকে আর ঋতুজা তখন বলতে লাগলো, মুক্তি, আমি স্পষ্ট বুঝতে পারছি তোরা সব দিক থেকে প্ল্যান করে মাঠে নেমেছিস, কিন্তু আমি এই মুহূর্তে এখন তোদেরকে আর কিচ্ছু বলবো না, কারণ এখন আমার কথা আর কেউ শুনবে না, সেটাও আমি জানি, তাই আমি এখন কিছু বলবো না। এদিকে মুক্তি আস্তে আস্তে করে অভিজ্ঞান বাবুকে বলতে লাগলো, এবার ঋতু কি করে আটকাবে, কি করে সব কিছু সামলাবে? অন্যদিকে দেখা যায় কম্পাসের সাথে কথা বলতে থাকে সে প্রান্তিক আর বলতে লাগলো, কালকে তুমি তোমার স্বামীর সাথে কথা বলতে পারবে। আমার কাছে এইমাত্র খবর এসেছে মুন্নাদের ডেরায় না কোথায় লুকিয়ে রেখেছে আমরা খবর পেয়ে গেছি। তখন কম্পাস বলতে লাগলো, তাহলে তাহলে কালকে আমি আমার বিহান স্যারকে দেখতে পাবো? আমি এক কাজ করব, পুলিশ নিয়ে যাব আর সেখানে গিয়ে আমি বিহান স্যারকে কালকে উদ্ধার করে নিয়ে আসব। তখন প্রান্তিক বলতে লাগলো, না 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 না, পুলিশ নেওয়ার কোনো দরকার নেই। পুলিশ নিলে পরে কোনো একটা যদি সমস্যা হয়ে যায় আর ওরা যদি আগে থেকে টের পেয়ে যায় তাহলে যদি বিহান স্যারের কোনো ক্ষতি করে ফেলে? তখন কম্পাস বলতে লাগলো, না,
আমি তাহলে পুলিশকে খবর দেব না। এদিকে বাড়ি ফিরে এসে ঋতুজা অখিলেশকে বলতে লাগলো, এবার তো আমি স্পষ্ট বুঝতে পারছি এই মুক্তি আর অভিজ্ঞানবাবু প্ল্যান করে আমার বিহানকে সরিয়ে ফেলেছে। তুমি কি বুঝতে পারছো না? অখিলেশ তখন বলতে লাগলো, আমিও বুঝতে পারছি, কিন্তু আমাদের হাতে তো এই মুহূর্তে কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না। তখনই ঋতুজা বলতে লাগলো, এ কম্পাস কম্পাস তুই কি পারবি না কোনো প্রমাণ জোগাড় করতে? বল না, তুই কিছু করতে পারবি না? কম্পাস তখন বলতে লাগলো, মা আমি কোথা থেকে প্রমাণ জোগাড় করবো বলো? আমার কাছে তো এই মুহূর্তে কোনো প্রমাণ নেই। এই বলে তার মাকে ইশারা করে বুঝিয়ে দেয় যে সে চুপ থাকার জন্য। তখন আম, সেখানে মোহিনী খুব খুশি হয়ে যায়। মোহিনী তখন বলতে লাগলো, সত্যি তো, আমার মনে হয় বিহান নিজে থেকে বাড়ি থেকে চলে গিয়েছে, কারণ এতদিন হয়ে গেছে এখনো পর্যন্ত কেউ মুক্তিপণ চায়নি। তাহলে অরিনও তখন বলতে লাগলো, আমারও মনে হচ্ছে দাদাভাই না নিজে থেকে বাড়িটা ছেড়ে চলে গিয়েছে। তখন মেঘবালা রেগে গিয়ে বলতে লাগলো, এই অরিন, ও না হয় নতুন এসেছে, ও কিছুই জানে না, কিন্তু তুই তো জানিস আমাদের বিহান কতটা পরিবার কেন্দ্রিক, আর পরিবারকে সে কতটা ভালোবাসে, সবটা তো তুই জানিস। বিহান এইভাবে বাড়ি ছেড়ে, এমনকি বিহান তার মাকে ছেড়ে চলে যাবে, সেটা তো আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না। তখন প্রচণ্ড রেগে যায় কিঞ্জল। কিঞ্জল তখন বলতে লাগলো, এই তোমরা কি ভুলভাল কথাবার্তা বলছো? এসব কথাবার্তার মানে কি হয়, মানে কি হয়? আর তখনই হঠাৎ করে একটা লোক চলে আসে, আর সে বলতে লাগলো, আপনাদের নামে না একটা পার্সেল এসেছে। এই কথা বললে কম্পাস তখন বলতে লাগলো, কে কে পাঠিয়েছে? তখন লোকটা বলতে লাগলো, আমি জানি না কে পাঠিয়েছে, তবে একটা পার্সেল এসেছে, আপনাদের বাড়িতে দিয়ে যাওয়ার জন্য বলেছে। তারপরে বড় একটা বক্স আসে। কম্পাস তখন বলতে লাগলো, দেখি তো কি পার্সেল এসেছে। এই বলে কম্পাসরা যখন পার্সেলটা ওপেন করে তখন দেখতে পায় সেখানে অনেকগুলি সাদা পোশাক। এটা দেখে তো রীতিমতো চমকে যায় সবাই বাড়ি। আর ঋতুজা তখন বলতে লাগলো, কি ব্যাপার, এতগুলো সাদা পোশাক কি করে এলো এখানে, কেন এলো? আর তখনই হঠাৎ করে দুজন লোক বাইক নিয়ে এসে এমনভাবে বাইকে হর্ন বাজাতে থাকে, আর তারপরে একটা ঢিল ছুঁড়ে মারে। আর সেই এখানে কাগজে স্পষ্ট লেখা আছে যে কেউ যদি বাড়াবাড়ি করে বা পুলিশে খবর দেওয়ার চেষ্টা করে, তাহলে সাদা শাড়িগুলি তাদেরকে পরে বিহানে শ্রাদ্ধ করতে হবে। এই কথা লেখা দেখেই তো রীতিমতো সবাই ভয় পেয়ে যায়। মুক্তি তখন বলতে লাগলো, ও এবার এবার কি করবে? মোহিনী তখন মনে মনে খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, ওরা ওরা ভালোই ভয় পেয়েছে। এবার এবার দেখা যাক ওরা কি করে সব কিছু সামলায়। এদিকে ঋতুজা মাথায় হাত দিয়ে দেয় আর বলতে লাগলো, আমি আর কিছুই সামলাতে পারছি না, কিছুই সামলাতে পারছি না, কি করব আমি তো কিছু বুঝতে পারছি না। অন্যদিকে মোহিনী খুশি হয়ে ঘরে চলে যায়। ঘরে গিয়ে মোহিনী তখন তার স্বামীর ছবিটা হাতে নিয়ে বলতে লাগলো, এবার আমি বদলা নিতে পেরেছি, বদলা নিতে পেরেছি। তোমাকে তোমাকে যারা মেরে ফেলেছে ওদের পরিবারকে না আমি একটু হলেও ভয় দেখাতে পারছি। আজকে এই পার্সেলটা আমি পাঠিয়েছি। এদিকে মুক্তি আর অভিজ্ঞান দত্ত কলেজটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে দেখা যায় অরিন হঠাৎ করে বলতে লাগলো, ও মোহিনী কোথায় গেল? ঘরে চলে যায়নি তো, গিয়ে একবার দেখি তো। এ বলে অরিন যখন ঘরে ঢুকবে তখনই মোহিনীকে দেখতে পায় একটা ছবি হাতে নিয়ে কথা বলতে থাকে। আর অরিন সবটা শুনে ফেলে। অরিন জানতে পারে যে মোহিনী এই প্রতিশোধ নেওয়ার জন্য এ বাড়িতে এসেছে। মোহিনী তখন বলতে লাগলো, আমি কাউকে ছাড়বো না, এবারে সবাইকে সবাইকে শেষ করে দেব। তুমি শুধু আমার উপর এইটুকু ভরসা রাখো, আমি তো এই বাড়িতে এসেছি এবারে একে একে সবাইকে শেষ করে দেওয়ার জন্য। অরিন তো সবটা শুনে রীতিমতো চমকে যার বলতে লাগলো, মোহিনী মোহিনী তাহলে আমাদের পরিবারের সব সমস্ত কিছুর পিছনে ওর হাত আছে? আমি ওকে ছাড়বো না, ওকে আমি কিছুতেই ছাড়বো না। এরপরে মোহিনী যখন ঘর থেকে বেরোতে যাবে তখনই অরিনকে দেখে রীতিমতো চমকে যার বলতে লাগলো, অরিন তুমি এখানে? তখনই অরিন রেগে যায় মোহিনীর উপরে।